হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 উদয়স্থিতি বিদ্যার এটা থার্ড পার্ট। এই পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 499 এবং পেজ নাম্বার 500। মোট তিনটে গুরুত্বপূর্ণ টপিক এখানে রয়েছে, যেটা নিউমেরিক্যাল আর থিওরি দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে স্থির তরলে মুক্ত তলে বৈশিষ্ট্য। তো দুটো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য আছে স্থির তরলে মুক্ত তল সর্বদা অনুভূমিক হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা নিশ্চিত লক্ষ্য করেছো একটা পাত্রের মধ্যে যখন তরল থাকে তার যদি আমরা কাপ করে না রাখি, যদি স্থির তরল হয় তাহলে তরলের এই যে মুক্ত তলটা সর্বদা কিন্তু অনুভূমিক কিন্তু থাকে। এবার কাপ করে রাখলে সে আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল এটা কিন্তু এরকম অনুভূমিক থাকে। তাহলে এটা থাকে আমরা দেখেছি, এটাকে আমরা প্রমাণ কিভাবে করব? সাপোজ আমি ধরে নিলাম যে এইটা এইভাবে নেই, এইটা এরকম আছে, অর্থাৎ এইটা আমি আরো একটু চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরো একদম তরঙ্গের মতো করে দিই, এরকম টাইপের। তাহলে বুঝতে পারছো এরকম মুক্ত পৃষ্ঠ কিন্তু হয় না। যদি এরকম হয় আমরা ধরে নিই, তাহলে কিভাবে আমরা সেটাকে প্রমাণ করে দেখাবো যে না এরকম হতে পারে না? তাহলে আমি এখানে দুটো বিন্দু কল্পনা করলাম, একটা এ একটা বি। একই কিন্তু অনুভূমিক লেভেলে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে হাইটটা সেইটা h1 ধরলাম, আর এখান থেকে যে হাইটটা সেইটা আমি h2 ধরলাম। তো তোমরা একটু বেশ লক্ষ্য করে দেখবে এ বিন্দু এবং বি বিন্দু একই অনুভূমিক তলে রয়েছে। তাহলে এ ও বি তে তরলের চাপ সমান বা একই। তাহলে এ তে চাপ কত না, যদি h1 হয় উচ্চতা আর তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে h1 রো জি। বি তে কত হবে? h2 রো জি, যেহেতু গভীরতা আলাদা রয়েছে বি এর ক্ষেত্রে। যেহেতু তরলের চাপ সমান, তাহলে এটাকে যদি আমি P1 এটাকে যদি P2 বলি, তাহলে P1 সমান P2। তাহলে আমরা লিখতে পারি h1 রো জি equals to h2 রো জি। তাহলে অতএব h1 equals to h2। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হলাম যে এই দুই উচ্চতা সমান হবে। তার মানে আমাদের যে অ্যাজাম্পশন ছিল সেটা কিন্তু ভুল। তার মানে আমরা যে অঙ্গীকারটা করেছিলাম কিংবা যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু সঠিক নয়। তো এখান থেকে এই প্রমাণটা হয়ে গেল যে স্থির তরলের যে অনুভূমিক তল সেটা কিন্তু, যেটা মুক্ত তল আর কি, সেটা কিন্তু সর্বদা অনুভূমিক থাকবে। অর্থাৎ এটা এইভাবে থাকবে না, এটা এরকম থাকবে। এটা নেক্সট, মানে এটা একটা টপিক। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে পরস্পরের সঙ্গে যুক্ত পাত্রগুলিতে স্থির তরলের মুক্ত তল একই অনুভূমিক তলে থাকে। তো এইটা আমরা ক্লাস 9 এ ভালো করে পড়েছি। সাপোজ এরকম কোন ব্যবস্থা রয়েছে যেখানে আমরা এইরকম একটা পাত্র রয়েছে, সাপোজ একটা চৌকাকৃতি পাত্র রয়েছে, এর সঙ্গে আরেকটা সে যেরকমই শেপেরই হোক না কেন এরকম কোন একটা বিকার সাপোজ রয়েছে, তারপর হয়তো এরকম শেপের একটা কেউ রয়েছে। তো শেপ যেরকমই হোক, সবারই আয়তন আলাদা, এরকম টাইপের কিছু আছে। এরকম যেরকম খুশি একটা হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই। এরকম ধরো একদম টেস্ট টিউবের মতো এরকম রয়েছে। তো এই যে লেভেলটা, যে অনুভূমিক লেভেলটা রয়েছে, স্তরটা, তো এখানে যদি আমি ভিন্ন ভিন্ন বিন্দু করি, সাপোজ এইখানে তোমরা আরো একে লিখতে পারো। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু সবগুলো দেখো একই অনুভূমিক তলে রয়েছে, একই লেভেলে রয়েছে। তাহলে এটা যেহেতু প্রত্যেকটা পাত্র পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, যদি যুক্ত না থাকতো তাহলে কিন্তু একই স্তর অবধি ওঠার প্রশ্ন আসতো না, অর্থাৎ তরলের সমচ্ছশীলতা ধর্মের কথা আমরা বলতামই না। কিন্তু যেহেতু পরস্পরের সঙ্গে যুক্ত একটা নির্দিষ্ট পরিমাণ তরল ঢালা হয়েছে, তাহলে একই অনুভূমিক তলে রয়েছে এরা,
তাহলে পরস্পরের সঙ্গে যুক্ত করার পর যখন তরল ঢালা হয়েছে কিংবা তরলকে প্রবেশ করানো হয়েছে, সেই তরলগুলো কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট উচ্চতা অবধি, কিন্তু যেটা তোমরা বইতেও দেখতে পাবে, একটা নির্দিষ্ট উচ্চতা অবধি কিন্তু এসেছে প্রত্যেকটার ক্ষেত্রে। আলাদা শেপের আলাদা আয়তনের হওয়া সত্ত্বেও তার কারণ একটাই, প্রত্যেকটা এই যে বিন্দুগুলো আমি ধরেছি চারটে পাত্রের ক্ষেত্রে, তারা প্রত্যেকটা একই অনুভূমিক তলে রয়েছে। তার মানে এ বিন্দু বি বিন্দু মানে প্রত্যেকের চাপ PA = PB = PC = PD। আর তোমরা জানো চাপের সঙ্গে যে গভীরতার সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে H একই হবে। সেই জন্য এই অনুভূমিক বিন্দু থেকে কিংবা অনুভূমিক তল থেকে প্রত্যেকের এই যে উচ্চতা, এই যে উচ্চতা থাকছে, যদি আমি এখানে এই বিন্দুটা এখানে লিখলে ভালো হয়, এরকম প্রত্যেকটা কিন্তু উচ্চতা কিন্তু সেম থাকছে, অর্থাৎ সেম হাইট কিংবা সেম ডেপথ বললে ভালো হয়, অর্থাৎ সমান গভীরতা। এই জন্য প্রত্যেককে কিন্তু সমান পরিমাণে তরল কিন্তু উপরের দিকে উঠেছে। তরলের এই ধর্মকে আমরা বলি তরলের সমোচ্চশীলতা ধর্ম, যার প্রয়োগ প্রচুর রয়েছে। একটা ট্যাঙ্ক থেকে জল নেমে নিচের দিকে চলে আসা, সেই ক্ষেত্রেও কিন্তু একই তরলের সমোচ্চশীলতা ধর্ম কাজ করে। তো এখানে দেখবে কি লেখা রয়েছে না, পাত্রগুলি স্থির তরলের মুক্ত তল। তাহলে স্থির তরল তাহলে মুক্ত তল একই অনুভূমিক তলে থাকে, দেখো একই অনুভূমিক তলে কিন্তু থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সবসময় কি এরকম হবে? একটা ব্যতিক্রম রয়েছে, যদি এই নলগুলোর ব্যাস যদি খুব কম হয়, ধরো খুব সরু নল, যেরকম ধরো 2 মিলিমিটারের কম যদি ব্যাস হয়, তখন কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত থাকার সত্ত্বেও এদের উচ্চতা কিন্তু একই হবে না, অর্থাৎ গভীরতা একই হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকের ব্যাস যেহেতু খুব কম, সেই ক্ষেত্রে সারফেস টেনশন কিংবা তোমরা যেটা জানো সেটা হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটানের দরুন কিন্তু সবার উচ্চতা কিন্তু একই হবে না। তো এটা একটা বিশেষ ক্ষেত্র, এটা তোমরা মাথায় রাখবে। এরপর যেটা আমরা আরো দুটো টপিক রয়েছে যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা অঙ্ক করার সময় আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে একটা ইউ আকৃতির আমরা নল নিলাম। তো ইউ আকৃতির নলে যখন আমরা একই রকমের তরল রাখি, তো স্বাভাবিকভাবে সাম্য অবস্থায় উভয় প্রান্তে সমান পরিমাণ উচ্চতা সে লাভ করে। যেরকম ধরো এরকম একটা ইউ আকৃতি নল নেওয়া হলো, তো তোমরা একটু পেন্সিল নিয়ে আঁকবে, তাহলে সুন্দর করে আঁকা যাবে, একই মাপের রাখবে দুদিকে, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি বোঝাচ্ছি তোমাদের যে ইউ আকৃতির এরকম নল নেওয়া হলো, যখন আমি একটা জেনারেল তরল যখন নিচ্ছি তখন কি হয়, তারা এরকমই একটা হাইট কিন্তু লাভ করে। কিন্তু আমরা যখন চেঞ্জ করব, অর্থাৎ দেখা গেল আমি একই তরল না নিয়ে সবচেয়ে প্রথমে সাপোজ ধরো সবচেয়ে প্রথম আমি পারদকে প্রবেশ করালাম এই নলের মধ্যে। তাহলে ধরো এইখানে অবধি পারদ আছে, এখানে পুরো পারদ ভর্তি। তাহলে প্রথমে কি হবে না, একই অবধি পারদ চলে আসবে, একই স্তর অবধি, মানে একই লেভেল অবধি, দুটোই কিন্তু অনুভূমিক তল থেকে যদি এটাকে একটু ভালো করে আঁকা হতো এরকম, তাহলে তারা কি করছে না একটা নির্দিষ্ট উচ্চতা অবধি চলে আসছে। এবার জানি পারদের ঘনত্ব একটু বেশি, আমরা সেটা জানি। তাহলে সাপোজ পারদের ঘনত্ব আমি ধরলাম ρ1, পারদ থেকে একটা হালকা তরল নলের এই প্রান্তে ঢেলে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবে পারদ যে রয়েছে এখানে সে একটু অবনমিত হবে, একটু নিচের দিকে নামবে। সাপোজ পারদ চলে এলো এই অবধি, এই অবধি। যে তরলটা আমরা নিলাম সেই তরলটা উপরের দিকে এরকম থাকলো, অর্থাৎ এই অবধি, এই অবধি। এর ঘনত্ব সাপোজ ρ2। এই যে আমরা দুটো নিয়েছি, এদের যদি নাম এর যেরকম বইতে নাম রয়েছে এ, এটা ডি, আর এর সমান্তরাল একটা নিলাম, এর নাম রয়েছে বইতে ই, এইটা রয়েছে সি, আর এইটা রয়েছে বি। তাহলে এ বি সি এরকম আছে। তাহলে লক্ষ্য করে দেখো, যে হালকা তরলটাকে নেওয়া হয়েছে সেটা ডি এর সাপেক্ষে একটা H2 উচ্চতা, আর পারদের ক্ষেত্রে সেটা হচ্ছে H1 উচ্চতা। কারণ এটা একটা অনুভূমিক তল, এর সাপেক্ষে আমাদের উচ্চতা নিতে হবে, এর সাপেক্ষে তো নেওয়া যাবে না, এটা তো অনুভূমিক না। তাহলে
যতটা অবধি পারদ আছে তার সাপেক্ষে, তাহলে পারদ কিংবা বিভেদ তল, দুই তরলে যেটা বিভেদ তল সেটা হচ্ছে ডিই, কিংবা আমার ডিটা বলা উচিত না, এখানে তো হালকা তরলটা নেই, তো ডি এর সাপেক্ষে যেটা উপরে থাকে সেটা একটা হালকা তরল, যেটা বইতে দেখবে বেগুনি রঙের আঁকা রয়েছে, আর কালো রঙের যেটা বইতে আঁকা রয়েছে 499 পেজে সেটা হচ্ছে বেশি ডেন্স ম্যাটেরিয়াল কিংবা পারদ, যেটা এই ক্ষেত্রে ধরা হয়েছে। তাহলে পারদ এখানে রয়েছে আমাদের সেই তরল, অর্থাৎ হালকা তরল। তো এই ক্ষেত্রে আমাদের উপরে যেটা রয়েছে, যে তরলটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো না, ডি এর সাপেক্ষে এই যে তরলটা রয়েছে তার যে চাপ, সেই চাপটা কত হবে না আমরা জানি, P সমান হয় HOG। তাহলে এই দ্বিতীয় তরলের ক্ষেত্রে যেটা হবে কিংবা ডি বিন্দুতে যে চাপ হবে সেইটা হবে কত না H2 ρ2 G, কারণ উচ্চতা H2 তার ঘনত্ব আলাদা ρ2। তো তোমরা বইতেও এই জিনিসটাই লেখা দেখতে পাবে, ডি বিন্দুতে তরলের চাপ অর্থাৎ এইটা, তাহলে এটা হচ্ছে ডি বিন্দুতে তরলের চাপ, ই বিন্দুতে তরল মানে আমি হালকা তরলের কথা বলছি, ই বিন্দুতে পারদের চাপ, তাহলে পারদের চাপ সেটা কত না H1 ρ1 G। তোমরা একটু লক্ষ্য করে দেখো, ডি বিন্দুতে তরলের চাপ যা হবে ই বিন্দুতে পারদের চাপ তাই হবে, কারণ একই অনুভূমিক তলে রয়েছে, উচ্চতা আলাদা হতে পারে, উচ্চতা তো ঘনত্ব আলাদা বলেই আলাদা হয়েছে, তাহলে দুটো সমান। তাহলে আমি লিখতে পারি PV PE, তাহলে PV সমান কত H2 ρ2 G H1 ρ1 G। তাহলে এখান থেকে যদি আমি H1 বাই H2 বের করি, দেখো ρ2 ρ1, অর্থাৎ H এর সঙ্গে একটা ব্যস্ত সম্পর্ক কিংবা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাওয়া যাচ্ছে তরলের ঘনত্বে। তার মানে বিভেদ তলের সাপেক্ষে যে উচ্চতা আরোহণ করছে, যে তরলই হোক, সে হালকা তরল হোক কি ভারী তরল, সেইটা তাদের দ্বারা অর্জিত যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু ব্যস্তানুপাতিক। এটা অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, এই ফর্মুলা এমসিকিউতেও খুব কাজে লাগবে, এটা তোমরা মাথায় রাখবে। পেজ নাম্বার 500 রয়েছে। অবশ্যই এটা তখনই সম্ভব যখন তরল সাম্যাবস্থা অর্জন করবে। স্বাভাবিকভাবে দুটো তরল মিশে যায় না, যেহেতু ঘনত্ব আলাদা, এই জন্য এটা সম্ভব হয়েছে, এটা মাথায় রাখবে। এইটার সুবিধা কি না, দুটো তরলের মধ্যে, সে ভারী হালকার মধ্যে যে কোনো একটা তরলের ঘনত্বের মান জানা থাকলে, এই হাইটটা তো আমরা এক্সপেরিমেন্ট করলেই দেখতে পাবো কে কত হাইট নিয়েছে, সেখান থেকে আরেকটা তরলের কিন্তু আমরা ঘনত্ব খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারি। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এটা পড়বো সেটা হচ্ছে, তরলে খাড়াভাবে নিমজ্জিত কোন তলের উপর পার্শ্বঘাত কত, সেই পার্শ্বঘাতের রাশিমালা। তো এটা প্রমাণ আকারে 2 মার্কস আর 3 মার্কসে আসতে পারে, স্পেশালি 2 মার্কসে, কিংবা সরাসরি নিউমেরিক্যাল করার সময় কিন্তু এটা কাজে লেগে থাকে। তো তোমরা একটা জিনিস ভেবে দেখো, কোন তরলের পাত্রে, সাপোজ এই বিকারে, তো এই বিকারের মধ্যে কোন একটা, আমি ডায়াগ্রামটা একটু বড় করে দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, না হলে হয়তো দেখতে অসুবিধা হতে পারে। তাহলে এরকম একটা বড় বিকার নিলাম, এই বিকারের মধ্যে একটা বস্তুকে, মানে বস্তু মানে একটা তল, অ্যাকচুয়ালি একটা আয়তাকার তল, যার দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b। তো এটা তরল রয়েছে, তরল সাপোজ এই অবধি রয়েছে একটা তরল, সে জল হোক, অ্যালকোহল হোক, যাই হোক, কোন একটা তরল রয়েছে। তো এইবার এখানে প্রশ্ন বলা রয়েছে, তরলে খাড়াভাবে নিমজ্জিত কোন তলের উপর পার্শ্বঘাত নির্ণয় করতে হবে। এবার দেখো, এভাবে অনুভূমিকভাবে তলটাকে প্রবেশ করানো হয়েছে। তো প্রবেশ করানোর জন্য আমাদের যে পুরো যে তলটা রয়েছে, যেরকম ধরো বইতে নাম যেরকম দিয়েছে আমি এরকমই দিচ্ছি, এ আয়তক্ষেত্রের নাম ABCD। তো একটা আয়তক্ষেত্র তল রয়েছে, যে জরুরি নয় আয়তক্ষেত্র তল হবে, সে বর্গক্ষেত্র হতে পারে, ঘনক হতে পারে। তো আয়তক্ষেত্র আমরা নিয়েছি যাতে করে সেখান থেকে আমরা বর্গক্ষেত্র এমনিও করে নেবো, দুটি বাহু সমান করে। ধরো একটা কাঠের টুকরো, এরকম আয়তাকার কাঠের টুকরো এরকম একটা প্রবেশ করানো হয়েছে। তো যখন এভাবে খাড়াভাবে প্রবেশ করানো হয়েছে, তো স্বাভাবিকভাবে CD বাহুর উপর প্রত্যেকটা বিন্দুতে একই চাপ হবে, আবার AB বাহুর উপর প্রত্যেকটা বিন্দুতে একই চাপ হবে। যদি এটাকে এইভাবে প্রবেশ না করিয়ে, যদি এইভাবে কাট করে, এইভাবে কিংবা এইভাবে কোনো কোণে আনত করে যদি প্রবেশ করানো হতো, তাহলে কিন্তু
প্রত্যেকটা বিন্দুর এইভাবে যদি হতো প্রত্যেকটা বিন্দুর গভীরতা কিন্তু আলাদা, তো সেই ক্ষেত্রে কিন্তু চাপ আলাদা হতো। কিন্তু যেহেতু আমরা খাড়াভাবে অনুভূমিকভাবে মানে এইভাবে খাড়াভাবে প্রবেশ করাচ্ছি বা অনুভূমিকভাবে এরকম নয়, কিন্তু সেই জন্য কিন্তু সিডি বাহুতে এবং এবি বাহুর প্রত্যেক বিন্দুতে এবি বাহুর প্রত্যেক বিন্দুতে যা চাপ হবে সেটা সেম থাকবে থ্রুআউট, সিডি বাহুর প্রত্যেক বিন্দুতে যা চাপ হবে সেম হবে, কারণ দুজনের গভীরতা আলাদা। এইখানে যা চাপ হবে এখানে তা কিন্তু হবে না, এখানে স্বাভাবিকভাবে বেশি হবে, কিন্তু বেশি গভীরতায় যেহেতু রয়েছে। আর তো সব ফ্যাক্টর একই থাকছে, শুধু গভীরতাটা পাল্টাচ্ছে, ঘনত্ব একই, অভিকর্ষের ধরনের মানও একই থাকছে। তাহলে তরলে এই যে খাড়াভাবে নিমজ্জিত করার জন্য তরল এই আয়তাকার তলের উপর যে ঘাত বলটা ক্রিয়া করবে সেই ঘাতটাকেই আমরা বলি কি না পার্শ্ব ঘাত। একে আমরা অনেক সময় বলি ল্যাটারাল থ্রাস্ট, ইংলিশে বলা হয়। তো এই পার্শ্বঘাতটা আমরা কিন্তু নির্ণয় করতে হবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই পার্শ্বঘাতটা যখন নির্ণয় করা হয় কি বেসিসে করা হয়? না, সবচেয়ে প্রথম যেটা কাজ হচ্ছে না, তরলকে আমরা খাড়াভাবে নিমজ্জিত করেছি, তাহলে এই তলে প্রত্যেক বিন্দুতে একই, এই তলে প্রত্যেক বিন্দুতে একই, তাহলে আমাদের একটা গড় বল অর্থাৎ একটা গড় চাপ নির্ণয় করে দিতে হবে। এবারে গড় চাপ নির্ণয় করার পর এই আয়তাকার তলের যে ক্ষেত্রফল অর্থাৎ এই সেটা দিয়ে কিন্তু গুণ করে নিতে হবে। তো গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব এইখানে কত ঘাত প্রয়োগ হয়েছে। তো এইটাই দেখবে বইতে সবচেয়ে প্রথমে লেখাই রয়েছে যে তরলের যে চাপ হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে নিমজ্জিত করার পর ওই চাপকে তলের ক্ষেত্রফল দিয়ে গুণ করলে তরলের ঘাত নির্ণয় করা হয়। কিন্তু খাড়াভাবে বা আনতভাবে তরলে নিমজ্জিত থাকলে বিভিন্ন বিন্দুতে গভীরতা আলাদা হয়। তার মানে কি অনুভূমিকভাবে যখন রাখছি তাহলে প্রত্যেকটা বিন্দুতে একই থাকছে, কিন্তু যদি একে খাড়াভাবে করে দিই, এইভাবে না করে যদি এইভাবে করে দিই তাহলে উচ্চতাটা বেশি হয়ে যাচ্ছে, আর কোনো কোণে টিল্ট করে দিই তখন কিন্তু চাপের মান ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তো তখন কিন্তু চাপের মান ভিন্ন ভিন্ন হবে। তো যে যখন এরকম সিচুয়েশন আসছে কাউকে খাড়াভাবে কিংবা কোনো কোণে নত করে এরকম আমরা তাকে প্রবেশ করাচ্ছি আর সেখানে মান ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, প্রত্যেক বিন্দুতে যেহেতু চাপ আলাদা সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গড় চাপ নির্ণয় করতে হবে। সেই গড় চাপটা নির্ণয় করতে হবে, সেই গড় চাপের সঙ্গে তলের ক্ষেত্রফলকে গুণ করতে হবে, তখন পাওয়া যাবে ঘাত। এই ঘাতটাকে বলা হয় পার্শ্বঘাত। তার মানে পার্শ্বঘাত যখন বের করা হয় তখন গড় চাপ আগে বের করতে হয়, তার সঙ্গে ক্ষেত্রফলকে গুণ করতে হয়। তাহলে আমরা এখনই করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এবি বাহুটা রয়েছে, তরলের যে তলটা রয়েছে যেটা আমাদের ডায়াগ্রামে এখানে দেখতেই পাচ্ছ, তরলের যে তলটা রয়েছে এরকম, তা তরলের এই তলের থেকে এই এবি বাহুর গভীরতা ধরছি h, তাহলে সিডি বাহুর গভীরতা কত হবে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সিডি বাহুর গভীরতা হচ্ছে h প্লাস b। তো এটা নিশ্চিত পরিষ্কার আছে তোমাদের, h ছিল আর বাহুটার জন্য b। তার মানে এবি বাহুর উপর যে প্রযুক্ত পার্শ্বচাপ মানে এবি বাহুর প্রতি বিন্দুতে তরলে পার্শ্বচাপ, তো সেটা কত হবে? এবি মান উপরটার জন্য প্রথম বের করব। তাহলে এবি বাহুর প্রতিটি বিন্দুর উপর প্রযুক্ত পার্শ্বচাপ সেটা কত হবে? h রো g। এরপর আমরা যদি সিডি বাহুর উপরে আসি তাহলে সিডি বাহুর প্রতিটা বিন্দুর উপর প্রযুক্ত পার্শ্বচাপ তোমরা নিজেরাই পারবে h প্লাস b রো g। এবার আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে পুরো তলটার উপর গড় পার্শ্বচাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ পুরো তল মানে কি ABCD। তাহলে ABCD তলের উপর গড় পার্শ্বচাপ। তাহলে গড়টা বের করার সময় আমরা কি করব, আগে এবি বাহুর উপরটা প্লাস এই বাহুর উপর অর্থাৎ সিডি বাহুর উপর বাই 2
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা পাচ্ছি 2h rho g প্লাস b rho g বাই 2। তাহলে এখান থেকে যদি rho g কমন নিয়ে নেওয়া হয় তাহলে h প্লাস b বাই 2 rho g। তাহলে দেখো তোমরা বইতেও পেয়ে যাবে h প্লাস b বাই 2 rho g। তাহলে এটা কি না, এটা হচ্ছে গড় পার্শ্বচাপ, কিন্তু আমাদের গড় পার্শ্বচাপ বের করতে বলা হয়নি, আমাদের বের করা বলা হয়েছে যেটা সেটা হচ্ছে ABCD তলের উপর পার্শ্বঘাতের রাশিমালা। তাহলে ABCD তলের উপর পার্শ্বঘাত সেটা কত হবে না, যে পরিমাণ পার্শ্বচাপ সেটা অবশ্যই যেন গড়, তার সঙ্গে তলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বচাপ কত, h প্লাস b বাই 2 rho g ইনটু তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে ab। এইটাকে আর গুণ করে ভেতরে প্রবেশ করে কিছু লাভ নেই, এরকমই থাকুক। অঙ্ক করার সময় হয়তো ক্ষেত্রফলের মানটা থাকবে, সেটা সরাসরি তো বসিয়ে দিতে পারো, সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এই প্রমাণটা তোমরা ভালো করে করবে, যেরকম বইতে লেখা আছে ওইভাবে লিখবে, কোথায় কি ধরেছো কি না প্রত্যেকটা জিনিস লিখে ভালো করে করবে, যেরকম বইতে রয়েছে আমি যেরকম মুখে বললাম সেভাবে করবে। 2 মার্কস কিংবা 3 মার্কসে হতে পারে। এইখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ রয়েছে, এই 500 থেকে 504 পেজ অবধি উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে স্পেশালি 1 থেকে 6 অবধি অঙ্কগুলো তোমরা ভালো করে করবে, আর 10টা 9টা 9 10 12 এই অঙ্কগুলো ভালো করে করবে। শেষের অঙ্কটা অতটা আমাদের, শেষের দুটো অঙ্ক আমাদের এইচএসে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, অত বড় অঙ্ক আমাদের আসা মুশকিল রয়েছে। আর পরিচয় সংক্রান্ত প্রশ্নও রয়েছে, সেখান থেকে তোমাদের কিরকম প্রশ্ন হতে পারে কিংবা হয়েছে সেই ধারণাটাও পেয়ে যাবে তোমরা। তাহলে এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে তোমাদের একটা পুরনো পড়া ক্লাস 9 সেটা হচ্ছে পাস্কেলের সূত্র, সেখান থেকে হাইড্রোলিক প্রেস সেই সংক্রান্ত আমরা আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।